This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে অফিসে জালে তারে জাল লিখিচ্ছে বাবুরা আছে, আমাদের সুরক্ষা নেই। হতেও পারে যেহেতু দাঁতে রক্ত লেগে গেছে। এই বাঘের মতো এত চালাক বাঘ আমার বয়সে আমি দেখি। আর তো রাত্রে যদি ফিরে আসে আসবে। ওরা সবকিছু কালকের ওরাই সবকিছু করে ওরাই চলে যাচ্ছে, আমরা কিছু নিরাপত্তা পাই না। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা চলে এসেছি আপনাদের সঙ্গে। রাজ্যে এখন একটা সমস্যা প্রবলভাবে দেখা যাচ্ছে, জানেন তো, সেটা হচ্ছে অনুপ্রবেশের সমস্যা। আমি যখনই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলো যাচ্ছি, অনুপ্রবেশের সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি। কি ভাবছেন শুধুমাত্র বাংলাদেশ থেকেই অনুপ্রবেশ হচ্ছে? না, আমি আজকে মইপিঠে রয়েছি। মইপিঠে আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম একটাই কারণ, একটা অনুপ্রবেশের কারণে, সেটা হচ্ছে বাঘের অনুপ্রবেশ। কিভাবে সুন্দরবন লাগোয়া এলাকা থেকে বারবার জনবসতি এলাকায় বাঘ চলে আসছে, এখানকার মানুষ প্রত্যেকদিন আশঙ্কায় আতঙ্কে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত, যে ভূমিকাগুলো নেওয়া উচিত, সেগুলো কি সঠিক নেওয়া হচ্ছে না? তাই মইপিঠের আজকে বিভিন্ন করে করে ঘুরবো এবং সেই মানুষের কথা, আসল ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বেরোনো যাক। কোথায় যাচ্ছে এখন? মাছ ধরতে। মাছ ধরতে। এই গ্রামটার নাম কি? দক্ষিণ বৈকুণ্ঠপুর। যে গ্রামে গতকাল রাত অব্দিও বাঘের দাপাদাপি, ওই পায়ের ছাপ দেখে দেখে মানুষ বোঝেছে, মানে মানুষ অনুমান করেছে হয়তো জঙ্গলে ফিরে যাচ্ছে বাঘ, তো সেখানে তুমি আবার মাছ ধরতে হবে এখন? কি করবো, আমাদের তো এতেই সংসার চলে। তো এটাই মানে বাঘ এত আসছে কেন? আর যেখানে এত বাঘের দাপাদাপি, আমাকে এই জায়গাটা দেখছি, মানে এটা তো পুরো জোয়ারে জল আসবে, তারপরে সুন্দরবন এলাকা, আর এখন আমি কাদা শুকনো জায়গা দেখতে পাচ্ছি। এই জল উঠলে কাদা হয়ে যায়, আচ্ছা, আর একটু পরে রোদ উঠলে একটু শুকনো ধরে যায়। তো এই জায়গাগুলো ঘিরে দেয়নি? কারণ এটাও তো বন লাগোয়া এলাকা, জঙ্গল লাগোয়া এলাকা। গাছপালাও কাটতে দিচ্ছে না সরকার থেকে, মানে আমাদের এই বন ডিপার্টমেন্টে যারা আছে। হ্যাঁ, না গাছপালা না কাটতেই দিতে পারে, কিন্তু আমি তো ফেন্সিং করে দিতে পারি, জাল করে দিতে পারি, যাতে ওই আমরা বলেছিলাম অনেক যে এইভাবে জাল টালগুলো ঘিরে দাও। জালটা ঘিরে দিই। হ্যাঁ, যেখানে ফরেস্টার অফিসে আছি তাদের বাড়ির সামনে, মানে সেই অফিসটা আছে, অফিসের জালে তারে জাল লিখিচ্ছে বাবুরা আছে, আমাদের সুরক্ষা নেই। আমাদের জন্য এই যে সাইডটা, তাহলে আমাদের তারের জাল দিতে হয়ে যায়। ও বাঘ চলে গেছে, ওরা আবার তুলে নিয়ে পালিয়ে যাবে। আমি এইটা বলতে যাচ্ছি যে তাহলে ফরেস্টার, সরকার তো টাকা দিচ্ছে, হ্যাঁ, তাহলে ফরেস্টার কেন জাল লিখিচ্ছে না? এটাই কথা তো। এই যে চাষবাস করে মানুষ, এই যে এখানে একদম এখানে চাষ হচ্ছে, তাহলে এই তো বাঘ এখানে এই রাস্তায় যাওয়া শুয়ে পড়ে আছে, এই চাষ করছে। মানে এভাবেই মানুষ এখানে থাকে। তার জন্যই আমি মানে বন দপ্তরের কর্মীরা কি করেন, যখন বাঘ আসে তখন এসে তারা জাল ফাল দিয়ে দিল, তাদের মধ্যে একটা তৎপরতা দেখা যায়। কিন্তু যখন বাঘ চলে গেছে একটা অনুমান করা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খুলে নিয়ে তারা চলে যাচ্ছে। ডিসেম্বরের সময় কিন্তু আমি এসেছিলাম, 20 ডিসেম্বর কি 19 ডিসেম্বর এরকম আমি এসেছিলাম। এই মইপিঠ এলাকাতেই সেই বাঘের হামলা বা বাঘের আতঙ্কে মানুষ রীতিমতো ভয়ে ছিলেন। তখনও সেই একই ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপর খুলে নেওয়া হলো আবার দেখুন জানুয়ারির শুরুতেই। কতবার দেখেছো বাঘ? আমি 3-4 বার দেখেছি। 3-4 বার বাঘ দেখেছো? আর কালকে যখন বাঘ এসছে এরকম রব উঠছে পরশুদিন থেকে, তুমিই বলে দিয়েছো কোন পথ দিয়ে বাঘ যাবে? হ্যাঁ, এই পাউডারটি কালকে আমি দেখিয়ে দিয়েছি। কালকে মানে তো বন দপ্তরের কর্মীতে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায়? এখনো বাঘের পায়ের চাপ আছে তো? হ্যাঁ, আছে এখন। চলো একবার দেখাও। বাঘ ঘিরে রেখেছিল এখানে। আচ্ছা, পুরো বাঘটাকে ঘিরে রেখেছিল, তাই তো? তারপরে এইখান থেকে রাস্তায় উঠেছে, হ্যাঁ, উঠে বাউন্ডারি গেছে, বাউন্ডারি থেকে আবার নিচে নেমেছে। আচ্ছা, নেমে সেই ধারে জাল দেখে আছে, জালের এরকম হাতা মেরেছে, মেরে আর নামিয়ে দিয়েছে, দিয়ে
আর পারে চলে ওই ধারে চলে গেছে। ওই যে মানে এই দিকটা আমি যেদিকে আমি মুভমেন্ট বুঝতে পারছি, তার মানে ওই দিক দিয়ে বাঘটা এসেছে, কারণ বাঘের আঙুলের ছাপগুলো এই দিকে আছে, মানে এই ডিরেকশনে আছে। তার মানে ওই দিক থেকে মানে মেন জঙ্গল থেকে জল হয়ে জঙ্গল থেকে এসে এই পার দিয়ে সোজা উঠে ওই দিকে যে বাউন্ডারিটা করা আছে ওখান দিয়ে গিয়ে মেন চাষের জায়গায় চলে যায়। এই যে বাঘের পায়ের ছাপটা কতটা দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না, এবং বোঝা যাচ্ছে বাঘটা পিছনের দিক থেকে এসে এই সামনের দিকে সোজা চলে গেছে, কারণ এই যে বাঘের পায়ের আঙুলের ছাপ, এখানে একটা পায়ের ছাপ নয়, পেছনে এই দিকে আর একটা পায়ের ছাপ রয়েছে। মানে আচ্ছা, বাঘের পায়ের ছাপ দেখে তো বাঘের হাইটও বোঝা যায়, যথেষ্ট লম্বা ছিল, খুব লম্বা উঁচু, এরকম বড় উঁচু, তো বড় বাঘ একেবারে পূর্ণবয়স্ক বাঘ বলা যেতে পারে। মানে এই যে আপনারা বাঘ দেখেছেন, বাঘের পায়ের ছাপ দেখেন, সবকিছু করেন, কিন্তু বাঘের গর্জন যখন শোনেন তখন কি অবস্থা হয়? তখন বাবা সে কি বলা যায়, যে মানুষ মাটি কেঁপে যাবে। মানে মানুষ শুনে ওই তো ফার্স্ট এড ডিপার্টমেন্ট থেকে তারা তো মানে অজ্ঞান হয়ে গেছিল, তার শুধু আওয়াজটা শুনে। মানে এটা কালকেই হয়েছে? পরশুদিন বিকেল বেলা। হ্যাঁ, কি হয়েছে? ওই যখনই বাঘটাকে খেদায় এবং বম ফাটায় ওরা ফরেস্টার ডিফেন্স থেকে, যখনই ও একবার ডাকে দাবি নিয়ে গেছে, তখন মানুষ ভয়ে আতঙ্কের জিতার মতন পড়ে গিয়ে ফিট হয়ে গেছে। আচ্ছা, এত তার গর্জন। আর আমি তো যা দেখছি যে আপনাদের এখানে ভোরবেলায় এবং রাতের বেলার দিকে একটু বাঘের দাপটটা বেশি, কারণ আগের বারও যখন এসেছিলাম সেই ভোরবেলা রাতের বেলা ও তো ওই রাত্রে চলে, ওই রাত থেকে ওরাই যা রাতে আলো আছে, রাতে আলোর ব্যবস্থা আছে এলাকায়? না, ও রাত বেশি চোখে দেখে, দিনের চেয়ে রাত বেশি থাকে। হ্যাঁ, এলাকায় কি আপনারা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কি আলোর ব্যবস্থা থাকে? এখানে আলো নেই, কোনো আলোর ব্যবস্থা এখানে নেই, সরকার থেকে দেয়নি আলো এখানে। আমি আরো সামনে যাব, মানে মূলত আমি এই জায়গাটা বোঝাতে চাইছি, আমরা কিন্তু বাঘের জন্য যে খাঁচা তৈরি করা হয়েছিল, এই তার দিয়ে খাঁচা তৈরি করা হয়েছিল, সেই খাঁচার ভেতরেই কিন্তু আমরা মূলত আছি। এবং এই সাহসটা এখন কেন পাচ্ছি বলুন তো? এই গ্রামের মানুষরা বলছেন যে বাঘ নাকি চলে গেছে, কিন্তু চলে গেছে আবার চলে আসবে না, তো সেই একটা ভয় কিন্তু মনের মধ্যে কাজ করছে। একটা মানুষের অভিযোগ আছে জানেন তো, এই যে বাঘ ধরার সময় এই যে এগুলো লাগানো হলো, জাল দেওয়া হলো, এটা কি পার্মানেন্ট কোনো ব্যবস্থা করা যায় না? মানে স্থায়ী কোনো সমস্যার সমাধান করা যায় না? এই যে মূলত তো আমি নদীর বাঁধ দিয়ে হাঁটছি, খাড়ি থাকলেও এটা তো বাঁধ, এই বাঁধের এই সাইডটা যেটা জঙ্গল সংলগ্ন এলাকা, সেটা যদি ঘিরে দেওয়া যায় তাহলে তারা একটা বলছে কিনা কোথাও তারা একটু শান্তিতে বা স্বস্তিতে থাকলেও থাকতে পারেন, যে না বাঘের হামলা হবে না, বাঘ জনবসতি এলাকায় চলে আসবে না। তবে একটা কথা বারবার বলতে হবে, বলা হচ্ছে এগুলো তো একসময় জঙ্গলই ছিল, আর তারাই বলছেন, এলাকার মানুষই বলছেন যে আমরা বরং বাঘের জায়গায় আছি, কিন্তু ওই যে উন্নয়নের জন্য আস্তে আস্তে তো জঙ্গল হয়ে সেটা জনবসতিতে তৈরি হয়েছে, কিন্তু বাঘ কি ঠাহর করে উঠতে পারছে না, সে কোথায় কখন কিভাবে যাচ্ছে। বাঘের ধর্ম হচ্ছে এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো, এটাই মূল কথা। এবং বাঘের সংখ্যা বাড়ছে, আইল্যান্ড তো আর বাড়ছে না, গ্রাম মনে করে গ্রাম লাগোয়া জঙ্গল দেখে সে একটা আইল্যান্ড ভেবে ওই গ্রামে যায় খাবারের সন্ধানে। বারবার বাঘ আসার কারণে এই বৈকুণ্ঠপুর গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এই দাদা আমাকে আরো এক জায়গায় এনেছেন যেখান দিয়ে বাঘ মানে প্রথমবার পালিয়েছে নাকি এই জায়গাটা থেকে, প্রথমবার। সেই বাঘের পায়ের ছাপ এখনো রয়ে গেছে, মানে যথেষ্ট বড় পায়ের ছাপ। এই তো আমি একটু করে, এই তো আমি চিনে গেছি এখন, আঙুলগুলো যথেষ্ট মোটা মোটা, একটা দুটো তিনটে, আর ওই যে সামনে চারটে, মানে সে দৌড়ে বেশ গেছে। এখানে একটা পায়ের ছাপ, এখানে একটা পায়ের ছাপ, এখানে একটা পায়ের ছাপ, এবং সামনে এই দিকে আর একটা পায়ের ছাপ, মানে যথেষ্ট গতিতে গেছে। এই জালটাকেই কি থাবা মেরে সরিয়েছিল? হ্যাঁ, জালটাকে থাবা মেরে নিচু করে দিয়েছে, নিচু করে দিয়ে লাফ কেটে পারে চলে গেছে এই দিকে, গেছে, মানে যেদিকে তোমার চাষের জমিগুলো আছে, ওইদিকে চাষের জমি আছে, বসবাস আছে মানুষের, ওইদিকে চলে গেছে। নদীর ওদিক থেকে যখন আসছে বলছি না, এখানে মানুষের পায়ের ছাপের থেকে বাঘের পায়ের ছাপ বেশি। এই একটা বাঘের পায়ের ছাপ, এই যে বাঘের পায়ের ছাপ নিয়ে এই পথ দিয়ে সে পুরো জনবসতি এলাকা যায়। সামনের দিক থেকে আমি আরো বাঘের পায়ের ছাপ, আমি আরো একবার দেখাই, এই একটা বাঘের পায়ের ছাপ,
এই একটা বাঘের পায়ের ছাপ, এবং মানে রীতিমতন বড় বড় সেই থাবা, যে কারণে এলাকার মানুষ বলছেন যে যথেষ্ট বড় বড় বাঘ ছিল। ওইখান থেকে গিয়ে এইখান দিয়ে যায়। এই যে এইখানে আর একটা পায়ের, এখানে পরপর দুটো পায়ের বাঘের পায়ের ছাপ, দুটো পুরো বড় বড়। পুরো দুটো পা এখানে ছিল পরপর। এই পথ দিয়ে আসছে, এইখানে দুটো বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, না বাঘের দুটো পায়ের ছাপ দেখতে পাচ্ছি, আর এই সামনের এলাকায়, তাই তো? হ্যাঁ, তার মানে যদি এখানে সামনের দুটো পা থাকে, এখানে পেছনের দুটো পা ছিল, তাই মনে হয়। হ্যাঁ, এইখান থেকে ও তার জন্য চারটে পা, মানে দুটো পা পাশাপাশি, এই দুটো পা পাশাপাশি, তারপর জাম্প মেরে একেবারে সামনে, এই জাম্প মেরে একেবারে এই সামনের এই রাস্তা ধরে পুরো এই সামনে বাঁধ ধরে পুরো ওখানে। তাই ভাবছি যে অন্যান্য জায়গায় বাঘের পায়ের ছাপ আগু পিছু ছিল, কিন্তু খালি এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি এই পেছনের দুটো পা এবং সামনের দুটো পা একদম পাশাপাশি রয়েছে, যাতে এখান থেকে জাম্প মেরে সোজা উপরে উঠতে পারে। এতক্ষণ দক্ষিণ বৈকুণ্ঠপুর ছিলাম, মানে বাঘ যেখানে দাপাদাপি করেছে, বাঘ যেদিক দিয়ে এসছে, কিন্তু কোন পথে পালালো বাঘ সেখানকার মানুষ কি বলছেন, মানে উত্তর বৈকুণ্ঠপুরে যাওয়ার পালা। চলো। উত্তর বৈকুণ্ঠপুরে পৌঁছে গিয়েছি, যেখানে বাঘে মানুষে একসঙ্গে থাকেন। এই যে জায়গাটা আমি এসেছি না, এখানেই সামনের দিকে খাঁচা রাখা হয়েছিল, তবে বাঘ খাঁচার ত্রিসীমানায় আসেনি, তার অনেক আগে থেকে পালিয়ে যায়। এখানে খাঁচা ছিল, খাঁচার কাছে কি বাঘ আসেনি? খাঁচার কাছে বাঘ আসেনি। আচ্ছা, খাঁচার ভেতরে তো টোপ ছিল। হ্যাঁ, টোপ ছিল, ছাগল ছিল, ছাগল দেওয়া ছিল। হ্যাঁ, কিন্তু ছাগলটা সারাদিন ডাকছে, সারা রাত ডাকছে, কিন্তু আসছেনি। আচ্ছা, তারপরে এখানে যখন বম মারলো ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে, যখন বম ফেললো, তখন ও মানে দ্রুত গতি ওই দক্ষিণ দিকে চলে গেছিল। আচ্ছা, গিয়ে জালের কাছে সামনে যখন জাল দেখেছে, ও তো যেতে আর পারবে না, যার জন্য উনি কি করেছে, সোজা জালের ধার ধরে একেবারে সোজা নদী, বড় নদীতে, মানে এই বড় নদী ধরিয়ে বলছে কেন ওই জঙ্গলের দিকে চলে গেছে। ওই জঙ্গলে চলে গেছে। বাঘের একটা নিয়ম আছে যে বাঘটা যেদিক থেকে আসে সেই দিকে যাওয়ার চেষ্টা করে, কোনো বাধা পেলে না, ওই সেই বাধা পেয়ে ও চেষ্টা করেছিল দক্ষিণ দিকের সাইডে, এই দক্ষিণে জালে গিয়ে ধাক্কা মেরেছিল, ধাক্কা মেরে ব্যাক করে দেখলো যে ওদিকে আর যেতে পারছে না, ও জঙ্গলের জঙ্গলে চলে গেছে আর নদী পার হয়ে। মানে ওর কি পুরো চেনা হয়ে গেছে এই জায়গাটা? কারণ শনির বাজারের কাছেও গেছিল, শুনলাম। ও নকুল মোড় থেকে, ভুবনেশ্বরী, যেখানে আগের বার কদিন আগেই বাঘ এসেছিল, মোড় থেকে পেরিয়ে ভুবনেশ্বর থেকে শনিবার বাজারে চলে এসেছিল, শনিবারের বাজারে চলে এসেছিল। কিন্তু এই বাঘটা তো বড়সড়, আমি থাবার যা সাইজ দেখলাম, বিশাল বাঘ, বিশাল। আপনি কি দেখেছেন বাঘটাকে? হ্যাঁ, বাঘটাকে দেখেছেন? বাঘ দেখেছি, এবং কথা হচ্ছে ওর যা থাবা আমাদের হাতের চাপড়, আমি সেটাই দেখলাম, বিশাল বড় থাবা একেবারে। হ্যাঁ, আর এ যা চালাক, তবে আমার এই বয়সে আমি 30টা মতো বাঘ দেখেছি। আচ্ছা, 30টা মতো বাঘ এই একই জায়গায় না, বিভিন্ন জায়গায়, এই গ্রামে, এই মধ্যে, নদীর মধ্যে। কিন্তু এ বাঘের মতো এত চালাক বাঘ আমার বয়সে আমি দেখি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই এত বাঘের আশা, সেটা কি এই বছরে একটু বেশি, না আগেও এতটা আসতো? কারণ আগে এতটা দেখতাম না। বছর 2 বছর আগে বছরে 1-2বার ভুল ভবিষ্যতে আসতো, আবার কোনো বছর আসতো না। হ্যাঁ, কিন্তু এই বছর মানে প্রত্যেক দিন আসছে, এসে আবার থেকে যাচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘ কাঁকড়া ধরতে গিয়ে মারা গেল। কাক ধরতে গিয়ে 20 থেকে 25 দিন হলো, তার নাম তাপস, উনি বাঘে মারা গেল। সেই থেকে আরো তীব্র হয়ে গেছে বাঘের আক্রমণ। অনেকে বলে যে বাঘ খাবারের জন্য বা বাঘ রক্তের গন্ধেও আসে, মানে ওই যে তাপস মারা গেল কাঁকড়া ধরতে গিয়ে, তার বাড়ি হচ্ছে দক্ষিণ বৈকুণ্ঠপুরে, এটা উত্তর বৈকুণ্ঠপুর, এবং এই কদিনে যে বাঘের যে চলাফেরার পথটাও কিন্তু এই উত্তর এবং দক্ষিণ বৈকুণ্ঠপুরে। তার মানে বলছেন যে তার মারা যাওয়ার সঙ্গে কি বাঘের বারবার আসাটা কোনো কারণ আছে? হতেও পারে, যেহেতু দাঁতে রক্ত লেগে গেছে। তারপরে এধারে সোর চড়ছে, মানে ওধার থেকে সোর সব পালিয়ে এসছে, সোর চলছে, ওখান থেকে দেখতে পাচ্ছে, চলে আসছে, খাবারের অভাব নেই। আচ্ছা, একটা কথা বলুন, এই যে জালগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই জালগুলো যদি স্থায়ী করে দেওয়া হয়, তারের জাল করে দেওয়া হয়, তাহলে কি সুবিধা হয়? তারের জাল তো ঠিক না, এটা নিরাপত্তার জন্য আমাদের এই যে বাঁধ আছে, বাঁধের তলা দিয়ে যদি জাল পাতা হয়ে থাকে, তবু মানুষ একটু নিরাপত্তা থাকবে। আর এখানে জাল কাটবে না কেউ,
তো এই বাঘে আর মানুষে এক জায়গায় থাকা, এক গ্রামে থাকা? হ্যাঁ, এক জায়গায় আছি তো তাই তাও ডিপার্টমেন্টে, ফরেস্টার ডিপার্টমেন্টকে বলেছি। আমি তো ফরেস্টার ডিপার্টমেন্টে দেখছি হাততালি দেওয়া হচ্ছে, মানে তারা সাকসেসফুল, যারা সফল হয়েছেন বাঘ তাড়াতে। গ্রাম মানুষ সাকসেসফুল নই, আমরা গ্রামের মানুষ সাকসেসফুল নই। ওরা সবকিছু কালকের ওরাই সবকিছু করে ওরাই চলে যাচ্ছে, আমরা কিছু নিরাপত্তা পাইনি। আপনারা নিরাপত্তা, আবার তো রাত্রে যদি ফিরে আসে ফিরে আসবে। আচ্ছা, এক একটা জায়গায় গেলে মানুষের এক এক রকম ক্ষোভ। আমি যখন দক্ষিণ বৈকুণ্ঠপুরে ছিলাম তখন আলো নেই, ফেন্সিং নেই, এই অভিযোগটা উঠছে। যদি একটা স্থায়ী ফেন্সিং এর ব্যবস্থা করে দেওয়া, ফেন্সিং আছে জঙ্গল লাগোয়া এলাকায়, যেটা আবার মানুষের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা কাঁকড়া ধরতে যাওয়ার সময়, মাছ ধরতে যাওয়ার সময় ফেন্সিংটা খুলছে আর নামাচ্ছে না। তবে আমি যখন উত্তর বৈকুণ্ঠপুরে এসেছি, যেখান থেকে মূলত বাঘ পালিয়ে যায়, মানে দক্ষিণ বৈকুণ্ঠপুর থেকে শুরু, উত্তর বৈকুণ্ঠপুরে শেষ, সেখানে এসে আবার আলোর ব্যবস্থা দিচ্ছি এবং বলা হচ্ছে যে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হয়েছে এই আলো, এবং সেই আলো জ্বালাচ্ছে এবং দেখছি আলো জ্বলছে। এবং সন্ধেবেলা এই আলোর মানে বলা হচ্ছে যে যতটা প্রয়োজন, যে যতটা জায়গা জুড়ে আলোর প্রয়োজন, ততটা জায়গা জুড়ে হয়তো সেই আলো আসে না। তবে একটা উদ্যোগ তো নেওয়া হয়েছে, ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা হয়তো নেওয়া হবে। কিন্তু আজকে এখনো পর্যন্ত আমি বলতে পারি যে এই মইপিঠের, এই বৈকুণ্ঠপুর এলাকার মানুষ কতটা স্বস্তিতে, কতটা শান্তিতে ঘুমোতে পারবেন, এই প্রশ্ন চিহ্নটা উঠছে। কারণ এতদিন ফরেস্ট ডিপার্টমেন্টে, মানে বন দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন, চারিদিক জাল দিয়ে ঘেরা ছিল, জনবসতি এলাকায় বাঘের আসার চান্স একটু হলেও কম ছিল। কিন্তু আজ কাজ শেষ, বাঘ নিজের জায়গায় ফিরে গিয়েছে, সেই কথা ভেবেই সমস্ত জাল খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তারা বলছেন আবার যদি রাতে বাঘ আসে, এখন তো প্রায়শই এই বাঘ আসছে, এই প্রশ্ন, এই ভয় নিয়েই তারা রীতিমতো বেঁচে আছেন। এবং বলছেন যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানে সন্ধে নামে, সন্ধে নামার সঙ্গে সঙ্গে বাঘও আসে এবং বাঘের সঙ্গে সঙ্গে মানুষকেও পেটের দায়, কাজের জন্য বাইরে বেরোতেই হয়। তাই বাঘে মানুষে একসঙ্গে থাকা এই জায়গায়, সেই ভয়, সেই আশঙ্কাকে সঙ্গী করেই তারা থাকবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।